একটা ফোক গান শোনাই। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা কত মুনি জনার মনোহরা। আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মগনা। আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মগনা। যেতে চাইলে যেতে দেব না। না না যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। খুবই সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, গান নিয়ে তো তোমার এখন নেক্সট প্ল্যান, লাইফে তো গানটাই তুমি প্রফেশনালি করছো, তো আইডল কারা তোমার গানের? সবাই আমার আইডল, আমি সবার গান শুনি। ভালো লাগার নগর বাউলের গান সবচেয়ে বেশি ভালো লাগে, জেমস স্যারের গান। এখন অ্যাশেজের গান আমার অনেক পছন্দ, শূন্যের গানও ভালো লাগে, ওয়ারফেজের গান ভালো লাগে, আর্টসেলের গান ভালো লাগে, তাহসান স্যার গান ভালো লাগে, মমতাজ আপুর গান ভালো লাগে। বেহুলা হিট করলো, এই গানটা নিয়ে তোমার কি বলার আছে? বেহুলা অসাধারণ, গানটা অসাধারণ। শূন্য ব্যান্ডকে অনেক বেশি থ্যাংক ইউ যে এত চমৎকার একটা গান রিলিজ করার জন্য। অ্যান্ড আমরা খুবই প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশের ব্যান্ড থেকে এত চমৎকার গান আগেও আসছে, বাট এই যে একটা সময় যাচ্ছে, এখন আমরা দেখতেছি যে পজিটিভের চাইতে নেগেটিভ কন্টেন্ট বেশি প্রমোশন পাচ্ছে। তো এই জায়গায় বেহুলা এত সুন্দর একটা গান করেছে শূন্য ব্যান্ড, অ্যান্ড আমাদের জন্য কিন্তু মিউজিশিয়ানদের জন্য অনেক হেল্পফুল হলো ব্যাপারটা, যে একটা ভালো গান অডিয়েন্সের সাড়া পেলো মানে কিন্তু এখন আমরাও ট্রাই করতে পারবো যে ভালো লিরিক ভালো টিউনের গান যে হিট করে, এটা শূন্য প্রমাণ করলো, বেহুলা গানটা এটা প্রমাণ করলো। মানে কমার্শিয়াল জায়গা থেকে আমরা একটু বের হয়ে কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো তাসিফ, অনেক কথাই তো হলো, তো আরেকটু জিনিস জানতে চাইবো, যেটা যে মিউজিশিয়ানদের সাথে লাইফের সাথে একটা ওয়ার্ড মনে হয় জড়িত, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে স্ট্রাগল। অনেক কিংবদন্তি শিল্পীদেরও স্ট্রাগল করে আসতে হয়েছে। তো তুমি তো ক্যারিয়ার শুরু করেছো খুব বেশি দিন না, তারপরও যতটুকুই হয়েছে তার ভিতরে স্ট্রাগল তো ডেফিনেটলি আছে। এটা নিয়ে একটু শুনি যে তোমার লাইফে স্ট্রাগলটা কেমন ছিল। স্ট্রাগল তো লাইফের একটা বড় পার্ট, অনেক ইম্পর্টেন্ট। স্ট্রাগল করতে হয়, আমরা করেছি, করছি এখনও। আমরা যখন গান শুরু করি শুরুতে আমাদের কিন্তু কোনো ভালো ডিভাইস যেটা দিয়ে রেকর্ড করব, কোনো ভালো ক্যামেরা, ভালো গিটার, কোনো কিছুই কিন্তু ছিল না। আমি যখন গান শুরু করি আমার বড় ভাইয়ের একটা পুরনো গিটার, 7-8 বছর আগের গিটার, ভাঙা ছিল। ওইটা আমার মনে আছে, আমি 1500 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আমি প্রথম শুরু করি। তখন আমার একটা ফোন ছিল মনে হয় 2-2.5 হাজার টাকার বা 3,000 টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন, ওইটা দিয়ে আমি ভিডিও শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি আমরা, একটা একটা করে হয়তো ফটোগ্রাফার পাই, এভাবে করে। ইভেন আমাদের আমরা যখন গানের রেকর্ড করি প্রথম আমাদের যে 2টা বছর আমাদের কিন্তু কোনো স্টুডিও ছিল না, এখনও খুব প্রফেশনাল কোনো স্টুডিও নেই। যেহেতু স্টুডিও ছিল না, বাসায় বসে রেকর্ড করা লাগছে। অ্যান্ড তখন আমরা যেটা করতাম, এক টেকে সবটা গান রেকর্ড করতাম। আমার বাসায় দরজা জানলা সব কিছু লাগিয়ে আমরা ঘামতে থাকতাম 4 ঘন্টা 5 ঘন্টা একসাথে রেকর্ড করলে যেটা হয় যে 3 মিনিটের একটা গান 2 মিনিট 40 সেকেন্ডের সময় যদি যে একজন ভুল করে
সবটা আবার শুরু থেকে করতে হবে। অ্যান্ড আমাদের বেশিরভাগই হচ্ছে যে ঘেমে গেঞ্জি টেঞ্জি রেখে খুলে আমরা বসে থাকতাম 4 ঘন্টা 5 ঘন্টা এক আধারে করতাম। ইভেন আমাদের খুব প্রফেশনাল যে ইউটিউবে কেউ সাপোর্ট দিবে বা কোনো প্রমোশন ব্যান্ড প্রমোশন এগুলো ছিল না। নিজেদের চ্যানেল আমরা নিজেরাই দিতাম, আপলোড করতাম, নিজেরাই শেয়ার করতাম, এডিটিং আমি বসে বসে করতাম। আমার মনে আছে যে আমি যখন টার্গেট করতাম যে আমি আজকে রাতে হচ্ছে একটা গান আপলোড করব, হয়তো বিকালের মাঝে আমার রেকর্ডিং শেষ হয়েছে, তারপর বিকেলবেলা আমি হয়তো ভিডিওটা রেকর্ড করলাম, সন্ধ্যা থেকে আমার তখন আম্মু খাবার নিয়ে হয়তো পেছনে ঘুরতেছে ভাত খাও, আমার কথা হচ্ছে যে পরে খাবো, অডিয়েন্সকে আমি বলছি আজকে রাতে আসবে আমার করা লাগবে না, আমি যে বসে পুরা সকাল থেকে রেকর্ডিং করে বিকালবেলা ভিডিও করে সন্ধ্যা থেকে এডিটিং করতাম, করে আমার পিসিতে আমি কিন্তু এখন আমি এডিটিং করি আমার কাজ করে, তারপর হচ্ছে যে রাতে আমি আপলোড করতাম। তো এগুলা স্ট্রাগল শুরুতে যখন আমাদেরকে মানুষ ডেকেছে তখন হচ্ছে যে আমাদেরকে প্রথম দিকে শুধু ভাড়াটা হয়তো দিত, বাট আমার তখন মাথায় থাকতো যে আমরা মিউজিশিয়ান, আমরা এত কষ্ট করতেছি, হয়তো 6 ঘন্টা জার্নি করে যাইতেছি, কোথাও আসতেছি 12 ঘন্টা জার্নি করতেছি, অ্যান্ড তখন এমন একটা অ্যামাউন্ট আমরা পাই যেটাতে হয়তো চা নাস্তা টাকাটা হয়তো হয়, বাট স্টিল আমরা বিশ্বাস করেছি যে আমরা যখন যোগ্য হব তখন হয়তো মানুষজন ঠিকই এটা আমাদেরকে পে করবে। অ্যান্ড আমরা তখন এইভাবে করে আমরা কনসার্ট করেছি, স্ট্রাগল করেছি। ব্যান্ডে একটা স্ট্রাগল আছে যে ব্যান্ডের মেম্বাররা কারোর বিয়ে হয়েছে, ওর হয়তো ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে যে জব করা লাগবে, তো ছেলেটা হয়তো খুবই প্যাশনেট মিউজিকের দিকে, যে মিউজিক ওর জীবন, কিন্তু বিয়ে করার পর কিন্তু তখন ফ্যামিলির প্রেশারে মিউজিক ছেড়ে দিতে হয়েছে, এটা একটা বড় স্ট্রাগল। অ্যান্ড আমাদের অনেক খারাপ লাগছে একটা ব্যান্ড থেকে 1-2 জন চলে যাবে। আমাদের ব্যান্ডে কখনো এরকম হয় নাই যে কারোর সঙ্গে কারোর ঝগড়া হয়েছে বা টাকা পয়সা নিয়ে সমস্যা চলে গেছে, যারা গেছে এইসব মানে লাইফের যেগুলো স্ট্রাগল, যেগুলো রিয়েলিটি, এগুলো ফেস করে চলে যেতে হয়েছে। অ্যান্ড আমরা যারা টিকে আছে আমাদের এরকম হয়েছে যে লকডাউনে আমাদের অনেক মিউজিশিয়ান হয়তো কোনো বেলা খাইতে পারে না, আমাকে তো বলছে যে ভাইয়া আমি কিন্তু আজকে সকালে খাই নাই, হয়তো বিকালবেলা খাবো, বা আমি একটা শো করছি এটার পেমেন্ট পাবো আমি 2 দিন পর, তখন আবার আমি হয়তো বাসা ভাড়াটা দিতে 15 দিন দেরি হচ্ছে, এরপর দিব। সো মানুষ দেখতেছে কিন্তু যে আমরা গান গাচ্ছি, অনেক অনেক ভিউজ হচ্ছে, হয়তো ওরা মনে হয় বিশাল সেলিব্রিটি হয়ে গেছে, অনেক হয়তো আর্নিং হচ্ছে, বাট রিয়েলিটিটা কিন্তু আলাদা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের মিউজিশিয়ানরা স্ট্রাগল করছে, আমি নিজে স্ট্রাগল করতেছি, এখনও করতেছি। তো স্ট্রাগল ভাইয়া এটা থাকবে, এটা মেনে নিয়ে কাজ করতে হবে। স্ট্রাগলের কথা যখন হচ্ছিল, তুমি তোমার নতুন একটা প্রজেক্ট দেখলাম ইচ্ছে পূরণ, যারা লাইফে স্ট্রাগল করছে তাদের পাশে তুমি দাঁড়াচ্ছ, তো এইটা কিভাবে মাথায় আসলো বা এটা কিভাবে শুরু করলে, এটা নিয়ে একটু শুনি। ইচ্ছা পূরণের ইচ্ছাটা আমার ছোট থেকেই ছিল, যে পথ শিশুদের জন্য, যারা খেতে পারে না, খাবারের ক্ষুধা যাদের, ওদের জন্য যদি কিছু করতে পারি। আমার তো আসলে ওইভাবে সামর্থ্য হবে না যে সবার জন্য সারা বছর ধরে করার, তো আমার যতটুকু সামর্থ্য হবে, আমি যখন প্ল্যান করি যে আমার সামর্থ্য যখন হবে তখন আমি এরকম একটা কাজ করব যে ছোট বাচ্চাদেরকে হয়তো 1 জন 2 জন 3 জনকে নিয়ে ওদের ইচ্ছা পূরণ, যে ওদেরও তো ইচ্ছা করে আমাদের মতো ভালো কাপড় পরতে, ভালো কিছু খেতে, ভালো কোথাও ঘুরতে, তো ওইটা করার। এখন সারা বছর না পারলে আমার কথা হচ্ছে যে একটা দিনের জন্য হলেও কম কি, যেটা হবে সেটাই তো বোনাস। সেটা আমি স্টার্ট করেছি, তো সেটা আরো আমাকে দেখে কিন্তু অলরেডি করতেছে। আমি খুবই প্রাউডলি জানাচ্ছি যে আমি অলরেডি দেখেছি 5-6 জনকে আমি দেখেছি অলরেডি করতে। অ্যান্ড আমি জানি না ইন্টারভিউটা যেদিন রিলিজ হবে তার মাঝে হয়তো আর অনেকেই শুরু করবে, ইচ্ছা পূরণ অনেকেই করতেছেন। আমি মানুষকে বলি যে ভাই, আমাকে যারা বলে যে তাসিফ ভাই আমি হেল্প করতে চাই আপনার ইচ্ছা পূরণে, আমি সবাইকে বলছি যে ভাইয়া আমাকে হেল্প করার দরকার নেই, আল্লাহ আমাকে যতটুকু দিবে আমি সেটা দিয়ে করব, আপনার যতটুকু আছে ছোট হোক সেটা দিয়ে আপনি আপনার পাশে যে থাকবে তাকে করেন। এইভাবে যদি আমরা যারা একটু সামর্থ্য আমাদের আছে, যতটুকুই আছে সেটা দিয়ে যদি পাশের একজনকে করি, ওদের সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আমি বলবো যে বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা বেশি, বাংলাদেশে যারা কষ্ট করতেছে ওদের সংখ্যা কম, করতেছে অনেকেই করতেছে, বাট তারপর আমরা যদি আরেকটু হৃদয়টাকে আরেকটু ওপেন করি, আমরা যদি দেখি যে না আমি তো খাইতে পারতেছি, সো যে খাইতে পারতেছে না তার ফুডের যদি ব্যবস্থাটা করি, আমার মনে হয় বাংলাদেশে না খেয়ে মানে থাকবে না মানুষ। আর আমি যে প্রজেক্টটা শুরু করছি আমার নিয়ত হচ্ছে এটা আমি বড় করব, যতদিন বেঁচে থাকবো চলতে থাকবে। সো সেটার জন্য যদি ইন্ডিভিজুয়াল হেল্প না হয়ে যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যাদের সামর্থ্য আছে ওনারা যদি পাশে এসে দাঁড়ায়, তখন এটাকে আমি হয়তো বড় পরিসরে করতে পারবো। তো আমার সামনে ইচ্ছা আছে এতিমদের জন্য যদি সামর্থ্য হয় তাহলে এতিমখানা করার, আরেকটা প্ল্যান আছে যে বৃদ্ধাশ্রম আর এতিমখানা একসাথে করার, কারণ তাহলে তো বৃদ্ধাশ্রমে তো থাকে সব আমাদের মা বাবারা যারা অনেক মুরব্বী বৃদ্ধ,
অ্যান্ড এতিম বাচ্চাদের হচ্ছে মা বাবা নেই, তো এটাকে যদি এটা কোল্যাব করতে পারি, এটার প্ল্যান আছে। ওদের জন্য যদি সম্ভব হয় স্কুল করা, অনেক করতেছে, অনেক আমি দেখি যে অনেকেই বিনামূল্যে শিক্ষা দিচ্ছে। সো এরকম এখন আমি আসলে একটা মানুষ একটা ব্যক্তির পক্ষে এত কিছু সম্ভব এখনই হচ্ছে না, বাট হ্যাঁ আরও বড় হই আস্তে আস্তে। আমার যখন নিজেরই একটা অর্গানাইজেশন হবে তখন হয়তো আমি আস্তে আস্তে ব্রাঞ্চ করে করে আমি বিভিন্ন সেক্টরগুলো আমি একসাথে দেখতে পারবো। এখন না পারলেও সামনে হয়তো যদি সবাই যদি দোয়া করে ইনশাল্লাহ সম্ভব, একদিন সম্ভব ইনশাল্লাহ, তোমার স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, তো গল্প অনেক হলো, আমরা তো শেষ পর্যায়ে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চাও? ক্যারিয়ারের শেষে আমরা আসলে বাংলাদেশের কুড়েঘর ব্যান্ডের কথাই বলি। আমার যেটা স্বপ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যান্ড হতে চাই না, সবচেয়ে প্রিয় ব্যান্ড হতে চাই, মানুষের মনে থাকতে চাই, কানে থাকতে চাই, এটা হচ্ছে ইচ্ছা। অ্যান্ড মানুষের মনের খোরাক মিটবে এরকম কাজ করতে চাই, সেটা যেন ধনী গরিব নির্বিশেষে সবার জন্য হয়। আমি চাই যে একজন খুব ধনী মানুষ যারা আইফোন ইউজার ওরাও হয়তো আমার গান শুনবে, যে লোকটা হয়তো রিক্সা চালায় যে ঘামের গামছা দিয়ে ঘামটা মুছে উনিও যেন আমার গানটা শোনে। এটা হচ্ছে আমাদের ইচ্ছা। অ্যান্ড আমি বাংলাদেশের সঙ্গীতকে যদি সুযোগ হয়, যদি বড় হতে পারি, তাহলে রিপ্রেজেন্ট করতে চাই দেশের বাইরে পুরো পৃথিবীর কাছে, যেটা আমরা হয়তো এখন শুরু করেছি মাত্র। ইন্ডিয়াতে আমরা শো করলাম কয়েকটা, প্রায় 150 মতো শো করলাম। তো এটা আমার ইচ্ছা। আর আমি চাই একদিন যেন ইউরোপের মানুষ বাংলাদেশের গান শোনে, ওখানে যেন আমি শো করতে পারি, বাংলাদেশ থেকে মিউজিশিয়ানরা যেখানে শো করে স্টেডিয়ামে বড় বড় শো, লক্ষ মানুষের শো, এটা হচ্ছে আমার স্বপ্ন, আমি দেখি। ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। আর আমরা বিদায় নিব, একটু তোমার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলো। সো যারা দেখেছেন সবটা ভিডিও, থ্যাংক ইউ সো মাচ সময় খরচ করে দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, তাসিফ খানের জন্য দোয়া করবেন, আমার কুড়েঘর ব্যান্ডের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই নিউজ জি এত সুন্দর একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছে, নিউজ জিকে থ্যাংক ইউ। সো নিউজ জি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।